যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেককে গৈরিক অভিনন্দন। আজকে যে আমরা প্রেস কনফারেন্সে আজকে উপস্থিত হয়েছি, প্রত্যেককে বিষয়টা যে বিষয় নিয়ে আমরা আজকে প্রেস কনফারেন্স করছি, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় রবি কিষাণ মারুজি। উনি রাজস্থান থেকে আমাদের জেলায় প্রবাসে আছেন। তো যে বিষয় আছে আমাদের কাছে, আমাদের আগামীর যে কর্মসূচি বিষয় নিয়ে উনি প্রভারী হয়ে এসেছেন, যে আমাদের নির্বাচন আছেন, উনি পশ্চিমবাংলার সহ প্রভারী হিসাবে নিযুক্ত হয়েছেন এবং আজ আরামবাগ সাংগঠনিক জেলায় আমাদের মধ্যে প্রবাস করছেন উনি। এবং আজকে যে আমাদের বিষয় নিয়ে আজকে আমরা প্রেস কনফারেন্স করছি, সেটা হচ্ছে আগামী যে 12 তারিখ আছে স্বামী বিবেকানন্দজির জন্মদিন, জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা পক্ষ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টসে, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা মণ্ডল স্তরে আমাদের কর্মসূচি আছে। তো আগামী এই কর্মসূচির বিষয় নিয়ে অবগত করার জন্য আজকে আমরা এখানে বসেছি। তো যে আগামী কর্মসূচি আছে 12ই জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তী, ওই দিনকে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে প্রতিটি জায়গায় যেরকম প্রোগ্রাম হবে, সেই রকমই আরামবাগ সাংগঠনিক জেলায় একটি বৃহৎ আকারে একটি আমাদের র্যালি এবং বিবেক যাত্রা নামে সেটি বেরোবে আরামবাগ দৌলতপুর ফুটবল ময়দান থেকে। এবং এটি আমাদের যে গোরহাটি মোড়, যে ওখানে স্বামী বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি আছে, ওই মূর্তিতে আমরা ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্প নিবেদনের মাধ্যম দিয়ে ওখানে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করব। এবং এর পরবর্তী যে আমাদের প্রোগ্রাম, আমরা ওখানে একটি স্ট্রিট কর্নার আকারে ওখানে আমাদের একটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই পথসভায় প্রত্যেকটি আমাদের আরামবাগের যে জেলা স্তরে আমাদের আরামবাগ বিধানসভার প্রতিটি ক্ষেত্রে আমাদের যেনারা বিধায়ক আছেন ওনারা উপস্থিত থাকবেন, এবং সাথে সাথে এবং আমাদের জেলা স্তরে এবং রাজ্য স্তরের কোনো না কোনো কার্যকর্তা আমাদেরকে ওই দিনকে উপস্থিত থাকবেন। তো এই বিষয়ে অবগত করার জন্য আজকে আমাদের এখানে প্রেস কনফারেন্স। বাকি বিষয় আছে যে আমাদের এক নরেন্দ্রর যে ভাবনা ছিল, আজকে সেই বাস্তবে রূপ দিচ্ছেন আরেক নরেন্দ্র। এইসব বিষয়গুলো নিয়ে আমাদের যে চর্চা থাকবে ওই দিনকে আমাদের রাখা হবে। যেমন ধর্মের পথে চলাই ভারতের একমাত্র জীবন এবং ভারতের উন্নতি এবং ভারতের কল্যাণের একমাত্র উপায়, এক নরেন্দ্র বলেছেন। আজকে সেই ওনার কথাকে ইমপ্লিমেন্ট করছেন আরেক নরেন্দ্র। তার আমলে আমরা ধর্মের যে জাগরণ হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেটা আমরা প্রত্যেকেই অবগত আছি। 500 বছর পর আজকে ভারতবর্ষের যে বহু প্রতীক্ষিত রাম মন্দির আজকে নির্মাণ হয়েছে। অযোধ্যায় রাম মন্দির যেমন নির্মাণ হয়েছে, তার সাথে সাথে বিশ্বনাথ করিডর নির্মাণ হয়েছে। আজকে আমরা জানি মহাকালেশ্বরের মন্দির সর্ববৃহৎ সংস্কার ও উন্নয়নে তার হাত ধরেই হয়েছে। এবং যে নরেন্দ্র বলে গিয়েছিলেন যে ভারতবর্ষের মানুষের কাজ চাই এবং দরিদ্র যে সীমার নিচে যারা বসবাস করে তাদের দারিদ্র থেকে মুক্তি চাই, সেই ওনার পথকে অনুসরণ করে আজকে আমাদের আরেক নরেন্দ্র, তিনি হচ্ছে আজকে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্রতা মুক্ত করেছেন। বিভিন্ন যে প্রকল্প আছে আমাদের, সেই প্রকল্পের মাধ্যম দিয়ে আজকে যদি আমরা দেখতে পাই 4 কোটির বেশি মানুষ গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যম দিয়ে বাড়ি পেয়েছেন, 12 কোটির বেশি মানুষ শৌচালয় পেয়েছেন, এবং 12 কোটিরও বেশি পরিবারে নল, যে হাড় ঘর নল, এর মাধ্যম দিয়ে প্রত্যেকটা বাড়িতে আজকে আমাদের প্রধানমন্ত্রী জল পৌঁছে দিয়েছেন। তো এই ধরনের যে ইমপ্লিমেন্টেশন যে হয়েছে, আজকে এক নরেন্দ্র বলে যাওয়া কথাগুলি আজকে আর এক নরেন্দ্র সেগুলো সাকার করেছেন, রূপ দিয়েছেন। তো এই বিষয়গুলি থাকবে। আর অন্য কিছু বিষয় নেই। যে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন হয়, তার সাথে সাথে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে একটি বৃহৎ আকারে আমাদের মণ্ডল স্তরে তো যেরকম প্রোগ্রাম হবেই, বিধানসভা ক্ষেত্রেও হবে আমাদের, তার সাথে সাথে জেলা স্তরে এই একটি বড় প্রোগ্রাম আছে। আর বাকি বিষয়ে আমাদেরকে অবগত করবেন আমাদের মধ্যে বিভাগ কনভেনার যিনি উপস্থিত আছেন, আমাদের মাননীয় সোমনাথ দাস মহাশয়। উনি হুগলি থেকে এসেছেন, উনি ওনার বিষয় রাখবেন। তার সাথে সাথে আমাদের যিনি প্রভারী আছেন দেব কিষাণ মারুজি, উনি ওনার কথা বলবেন। बोलिए कैसे कर लेगा।
দেখুন, আমরা প্রত্যেকেই জানি স্বামীজি মানে যুব সমাজের একটা আদর্শ। সেই স্বামীজির চিন্তাধারাটাকে প্রত্যেকটা ভারতবর্ষের যুবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী আজকে বিশাল এক কর্মসূচি নিয়েছে। আমরা জানি যবে থেকে প্রধানমন্ত্রী আসনে উনি বসেছেন, প্রত্যেকটা ভারতবর্ষের মুনি ঋষিদের উনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্মান দিয়ে আসছে। স্বামী বিবেকানন্দকে আমরা দেখিনি, ভারত মাতার এক সন্তান নরেন্দ্রকে আমরা দেখিনি, কিন্তু ভারত মাতার আর এক সন্তান নরেনকে আমরা দেখতে পাচ্ছি। যে চিন্তা, যে ভাবনা ভারতবর্ষকে নিয়ে করেছিলেন ভারত মায়ের এক সন্তান নরেন, আর উনি সেই সব চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারেননি, কিন্তু সেই চিন্তাকে, ওনার স্বপ্নকে বাস্তবে যিনি রূপ দিচ্ছেন ভারত মায়ের আর এক সন্তান নরেন। তিনি যে চিন্তাধারা, বিভিন্ন চিন্তাধারা, যে সমাজের যারা নিচু স্তরের মানুষ তাদেরকে উচ্চ স্তরে নিয়ে আসা কর্মসংস্থানের মাধ্যম দিয়ে, বিভিন্ন যোজনার মাধ্যমে, বিভিন্ন ডেভেলপের মাধ্যমে আজকে ভারতবর্ষ এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গেও শুধু ব্যতীত, পশ্চিমবঙ্গের আজকে পরিস্থিতি দেখুন। আমরা আগে বলতো যে বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো, আর আজ আমরা দেখছি ইন্ডিয়া থিঙ্ক টুডে, বেঙ্গল থিঙ্ক টুমরো। আমরা দেখতাম যুবক ছেলেদের অন্যান্য স্টেটে লিস্ট বেরোচ্ছে, চাকরি কারা পাবে, চাকরি যারা পাবে তাদের লিস্ট। আর বর্তমানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওই মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখছি এখানে যারা চাকরি হারা হচ্ছে তাদের লিস্ট বেরোচ্ছে। এ রাজ্য, এ মাটি হচ্ছে বিবেকানন্দর মাটি, রবীন্দ্রনাথের মাটি, বঙ্কিমচন্দ্রের মাটি, রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, শ্রী চৈতন্যদেবের মাটি, শ্যামাপ্রসাদের মাটিতে আমাদের এটা দেখতে হলো এই পশ্চিমবাংলার মাটিতে এক মুখ্যমন্ত্রী কয়লা চোর, বালি চোরদের বাঁচানোর জন্য ফাইল নিয়ে ছোটাছুটি করছে। আজকে এটা বাংলার কাছে কালো দিন, পশ্চিমবাংলার কাছে কালো দিন। তাই পশ্চিমবাংলার যুবকরা, গ্র্যাজুয়েট, বিএ, বিকম ছেলেরা বাইরের রাজ্যে গিয়ে সুইপারের কাজ করছে, কেউ গাড়ি মুছছে, কেউ বাইরের রাজ্যে গিয়ে সবজি বিক্রি করছে। এই চিন্তা, এই বাংলা দেখতে চাইনি এই ভারতবর্ষে। এই পশ্চিমবাংলার যুবকদের এই পরিস্থিতি দেখতে চাইনি স্বামী বিবেকানন্দ। এই চিন্তা কিন্তু তিনি বেঁচে থাকলে করতে পারতেন না। তাই এই পশ্চিমবাংলায় স্বামীজির চিন্তাধারায় যুবকদের বিবেককে চেতনা করার জন্য, যুবকদের হাতে কর্মসংস্থার জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরকার গড়তে চলেছে। তার শুরুয়াত এই বিবেক যাত্রা মাননীয় রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান নেতৃত্বে সারা বাংলা জুড়ে মমতার বিসর্জনের, এই বিবেক যাত্রার মাধ্যমে মমতার বিসর্জনের যাত্রা আমরা 12 তারিখ থেকে শুরু করছি। वो लोग कुछ बात करना चाहते हैं आपके साथ, वो आपके साथ कुछ बात करना। इस विषय पे नहीं करें, ठीक है, हमारे संगठन में স্যার এদিকে চলে আসুন। আমাকে যেতে হবে না চলে আসো। আমার একটা হ্যাঁ বলতে তো হবে। इस विषय पर वो और कुछ विषय में आपके साथ ये अलग विषय है, ये अलग विषय है। आज आपका अलग विषय तब हम ना, नहीं, आपके साथ कुछ बात करना चाहते हैं। वेट विधायक जी का अलग विषय है। हाँ ठीक है, बैठिए ना, बैठिए बैठिए, उसमें कोई ये पहले उसके साथ कर ये लीजिए। কলকাতা जाना पड़ेगा। আপনি আগে ছেড়ে দিন, इसके ছেড়ে দিন। उधर साथे ভালোভাবে আরামসে করুন एक इस विषय पे। आप बोलिए ना। अरे आप राजनीति की चर्चा में ये लोग कुछ एक दो बात कर एक दो बात चल ठीक है। देंगे। वो लोग सवाल करेगा, हाँ आपको हाँ जवाब देना वो कोई पड़ेगा। बात नहीं, मैं दे दूंगा, लेकिन संगठन ने ये तय किया था कि ये हमारे गवर्नर और ये प्रेस कॉन्फ्रेंस करेंगे, ठीक है, हमारा नाम वो बात थी और कोई बात नहीं। चलिए शुरू करें। हाँ बताइए। देवकिशन जी, पहला सवाल आपसे ये है, जो ये जो ममता बनर्जी का कल जो घटना हुआ है, इस बारे में बीजेपी जो भी क्लेम कर रही है,
इसमें आप लोग के पास सबूत क्या है या कौन सा फाइल गया है, इस बारे में डिटेल्स आपके पास कुछ सबूत है जिस बारे में आप लोग इतना हल्ला मचा रहे हैं, इसमें इस बारे में क्या कहना चाहेंगे आप? वो तो ईडी का और ममता जी का विषय है। हम तो एक यात्रा को लेकर ये प्रेस कॉन्फ्रेंस हमने रखा है, तो वो विषय है, वो तो ईडी का और ममता जी का। लेकिन आप बीजेपी के ही है ना मेंबर, तो किस तरह से, किस नजरिए से देखते हैं इस बात को? हाँ, ममता जी का थोड़ा सा वो व्यवहार जो है वो लोकतांत्रिक व्यवस्थाओं में, संवैधानिक व्यवस्थाओं में जिस प्रकार की हमारा डेमोक्रेसी में हम लोग रह रहे हैं, उस व्यवहार में थोड़ा बदलाव जरूरी है। ईडी एक लोकतांत्रिक व्यवस्था है भारत की, तो मैं ये चाहता हूँ, सभी का विश्वास है ईडी पर, तो ममता जी को भी करना चाहिए। लेकिन राहुल गांधी से लेकर ममता बनर्जी, हर विरोधी दल यही बात बोलते हैं जो ईडी का और आप लोग गलत इस्तेमाल कर रहे हैं। केंद्र सरकार, नरेंद्र मोदी, अमित शाह इस बात को लेकर हमेशा जब यहाँ बंगाल में, खास करके आप लोग बंगाल को हथिया नहीं पा रहे, इसीलिए आप लोग ईडी का इस्तेमाल करके इसको दबाना चाहते हैं, कोशिश करना चाहते हैं, बंगाल को जीतना चाहते हैं। ऐसा कोई विषय भी नहीं है, ऐसी कोई बात नहीं है, वो तो कोई तथ्यों पर ही सारी चीजें होती है। ऐसा उनका आरोप लगाना मेरे को लगता है निराधार है, वो आरोप ग्राउंड पे ऐसा कुछ भी नहीं है। नहीं, क्योंकि आरोप इसीलिए उठ रहा है क्योंकि ईडी का जो परफॉर्मेंस है वो परफॉर्मेंस लेकिन अब तक बहुत अच्छा नहीं है। जितना भी रिजल्ट आया है उसमें से कुछ मामले में ही ईडी सजा दिला पाई है। वो लोकतांत्रिक एक व्यवस्था है, वो ईडी का प्रशासन करता है वो सारी चीजें। हमारे देश में सुप्रीम कोर्ट भी है, हमारे देश में बहुत सी व्यवस्थाएं हैं, तो किसी को अगर कोई दिक्कत है तो वो वहां पर भी रख सकता है। सुप्रीम कोर्ट बार बार कह चुका है जो ईडी का मतलब राजनीतिक इस्तेमाल ना हो, तो इस बारे में आपका क्या ख्याल है? नहीं होता है, ऐसा कुछ भी नहीं हो रहा है, ऐसी कोई बात नहीं है। तृणमूल कांग्रेस अपने विकास का एजेंडा बढ़ावा दे रहा है, लेकिन आप किस तरह कैंपेन चलाएंगे? हम तृणमूल की जो सरकार है उसमें जिस प्रकार से भ्रष्टाचार है, जिस प्रकार से युवाओं के रोजगार का विषय है, जिस प्रकार के धांधली का विषय है, वो सभी हम ग्राउंड पे एक नैरेटिव बना है तृणमूल सरकार के विरुद्ध में, तो हम लोग उसी विषय पर हम लोग इस स्टेट में क्या आप लोग लगता है कि आप 2026 के राज्य चुनाव में अपनी 4 विधानसभा सीट बचा पाएंगे? हाँ, एकदम 100% हम सरकार बनाएंगे, इसमें कोई दो राय नहीं। तो क्या संभव की है कि आरंभक जीतने वाले जो चारों एमएलए हैं वो सब डिविजन में वो क्या आप अपने कंट्रोल में रख सकते हैं? वो जीत पाएंगे चारों विधानसभा? हाँ, एकदम कोई दिक्कत नहीं। क्या मेंबर जो पहले जो जीता हुआ जो एमएलए है वो क्या चेंज होगा या वही रहेगा? वो तो हमारा विषय भी नहीं है ना, हमें इस बारे में। तृणमूल का कहना है जो वो लोग डिजिटल योद्धा बन के एक डिजिटल मतलब शुरुआत किया है, उसी का कॉपी आप लोग ये कर रहे हैं। नहीं, हमारा हर इलेक्शन में नमो वॉरियर्स का प्रोग्राम होता है, और हर इलेक्शन जो भी स्टेट इलेक्शन होता है उसमें हर इलेक्शन का ये पेटेंट है हमारा। इस बारे में क्या टारगेट देना चाहते हैं आप अपने कैंडिडेट लोग को? कैंडिडेट और पूरी संगठन लगा हुआ है, पूरा युवा मोर्चा के नए कार्यकर्ता जो भी हैं वो सभी इसी में पूरी निष्ठा और ईमानदारी के साथ। बीजेपी के अंदर जो अंदरूनी झगड़े हैं वो क्या संभल पाएंगे आप लोग? हाँ, एकदम संगठन एकदम पूरा वो उस चीजों को अभी भी भाजपा छोड़ के और कई दलों में जो जा रहा है वो क्या रोक पाएंगे? हाँ, एकदम हम जो निष्ठा और ईमानदारी के साथ पार्टी के साथ लगे हुए हैं वो कोई नहीं जाने वाला, और सभी लोग पार्टी के साथ इस बंगाल को लोग देखे हैं कि ममता बनर्जी जो फाइल लेके चला जा रहा है उसके बारे में कोई कार्रवाई होगा या केंद्र में जो सरकार है उसके साथ कुछ अनहोनी हो जाएगा? ना, सभी चीजें संवैधानिक नजरिए पे जो भी चीजें हैं उस प्लेटफॉर्म पे काम किया जाए। सीपीआईएम और कांग्रेस यहाँ साफ साफ कह रही है
जो आप लोग का गॉटअप है ये आम जनता का जो मामला है, मुद्दा है, उस मुद्दे से ध्यान भटकाने के लिए तृणमूल बीजेपी आपस में गॉटअप करके ये परिस्थिति तैयार किया है ताकि आम जनता का मसला से ध्यान भटक वो जाए। तो कुछ बोले ना तो भी ठीक है, क्योंकि जनता ने उनका देखा है किस प्रकार से तृणमूल के साथ और लोकसभा चुनाव में और में सभी में जनता ने देखा है उनका, उनको बोलने की कोई आवश्यकता नहीं है। ओके থ্যাংক ইউ। এবার দাদা চলি। আপনার কি বিষয় আছে যদি আপনি ওটা আমার সবুজ কপিটা দে। আজকে প্রথমে আপনাদের সকলকে নমস্কার জানাই। আজকে যে বিষয়টা আপনার কাছে উত্থাপন করতে আমরা চাইছি, এটা শুধু আরামবাগ বিধানসভার সমস্যা নয়, এটা সারা রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সের যারা কাজ করেন, এটা তো કોઈ চাকরি বলা যাবে না, যারা দায়িত্ব পালন করেন, ডিউটি পালন করেন, সেই সংখ্যাটা প্রায় 1,25,000। এই 1,25,000 সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে বছরে দুবার 150 টাকা করে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। তাদের যে বেতন আছে সেই বেতনটাতে আমি যাচ্ছি না, তার মানে যা বেতন আছে সেই বেতনটা থেকে বছরে দুবার 150 টাকা করে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। তাহলে 1,25,000 সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে বছরে এই সরকার 3,75,00,000 টাকা অর্থাৎ প্রায় 4 কোটি টাকা এই টাকাটা কেটে নিচ্ছে। এটা যদি আপনারা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে জিজ্ঞাসা করেন বা কোনো সরকারি আধিকারিককে জিজ্ঞাসা করেন যে এই যে বছরে দুবার 150 করে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে, এর কি কোনো নোটিফিকেশন আছে? এটাকে যদি আনঅফিসিয়ালি বলা হচ্ছে যে আমরা এই টাকাটা কাটছি, ভবিষ্যতে উনি মারা গেলে তার দাহ কার্যের জন্য 15,000 টাকা এবং ফ্যামিলিকে 60,000 টাকা দেব, 50,000 টাকা দেব, এই যে টাকাটা দেবে তার নোটিফিকেশনটা কি, তার গ্যারেন্টিটা কি, কোন সংস্থার সঙ্গে এরা এই চুক্তিটা করেছে, যেটাকে আমরা যদি বলি ইন্স্যুরেন্স, তাহলে ইন্স্যুরেন্সটা এই সিভিক ভলেন্টিয়ার্সদের পক্ষে জন্য সরকার কাদের সঙ্গে এটা করেছে, এটা হচ্ছে আমার মূল বিষয়। এটা আমার কাছে তথ্য আছে। যারা যারা বেতনটা পান, আমার বেতনটার কথা আমি বলছি না, সামান্য বেতনের চাকরি বা কারো বেতন নিয়ে কথাটা না বলাই ভালো, না তোলাই ভালো। তো ওদের কাছে যে মেসেজ আসছে তার কাছে আমি ধরে নিলাম, আমি একটা কথা আপনাদের কাছে বলি যে ধরে নিলাম 10,000 টাকা ধরে নিলাম, তাহলে 10,000 টাকা থেকে 150 টাকা মাইনাস করে যে টাকাটা হয় সেই টাকাটা আপনার আজকে ঢুকলো, সেই মেসেজটা আসছে। কিন্তু এই 150 টাকাটা যে বাদ গেল, কোন খাতে বাদ গেল, যে আপনার ইন্স্যুরেন্সের জন্য 150 টাকা আমার ডেবিট হলো, হ্যাঁ, এইটা কিন্তু কোথাও বলা হচ্ছে না। যারা যারা বেতনটা পাচ্ছেন তাদের প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার্সদের কাছে আপনি ওই মেসেজটা পাবেন, আপনি দেখে নিতে পারেন। এটা আমার মন গড়া বানানো বিকৃত করা কোনো তথ্য নয়। এটা শুধু আরামবাগের সমস্যা নয়, সারা পশ্চিমবঙ্গে যে 1,25,000-এর বেশি কম বেশি যে ভলেন্টিয়ার্সের কাজ যারা করছেন তাদের এটা সমস্যা। টাকাটা কারা কেটে নিচ্ছে? ওইটাই তো, এটা বেতন দেবার সময় 150 টাকা করে দুবারে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। এই যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে, কোন সিভিক ভলেন্টিয়ার যখন গ্রুপে লিখছেন যে কেন এই টাকাটা কাটা হলো, ওখানে কোনো উত্তর না দিয়ে তাকে ফোন করে বলা হচ্ছে, সেই রেকর্ড আপনাদের আমি শুনিয়ে দিতে পারি। সেটা একটু বড় ম্যাটার হয়ে যাবে, কারণ যে ছেলেটি সিভিক ভলেন্টিয়ার্সের কাজ করছে এই মুহূর্তে তার চাকরি নিয়ে টানাটানি হবে। অতএব ওই জায়গায় যাচ্ছি না। যে কোনো সিভিক ভলেন্টিয়ার্সের যার মাসে বেতনটা আসছে
তার কাছে আপনি দেখে নেবেন যে বছরে দুবার 150 টাকা করে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। কি উদ্দেশ্যে কেটে নেওয়া হচ্ছে, কেন কাটা হচ্ছে, এটার ব্যাখ্যাটা তৃণমূল কংগ্রেসের নেতা বা আপনারা এসডিও, ডিএম বা কোনো সরকারি আধিকারিককে জিজ্ঞাসা করতে পারেন যে বিজেপির বিধায়ক এই প্রশ্নটা তুলেছেন, এর উত্তরটা তার কাছ থেকে। না, অভিযোগ কোথাও করেনি, দ্বারস্থ হয়নি। চাচা আপন পান বাঁচা, 150 টাকা করে 300 টাকা যাচ্ছে, অতএব যে বাকিটা পাচ্ছি তা নিয়ে আমার চলছে, তারপরে অন্যান্য মানে রোজগার আছে, এইভাবে চলে যাচ্ছে। সমাজের এই গতানুগতিকতা বা প্রবাহমানতার সঙ্গে সবাই চলছে। এর থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসবে, এর থেকে নিশ্চয়ই তারা একদিন ক্লেম করবে, এর থেকে নিশ্চয়ই একদিন তারা প্রতিবাদে সরব হবে যে আমাদের 300 টাকা আমি মারা যাবার পর আমার পরিবার যে দাহ করার জন্য 15,000 টাকা পাবে, আমি মারা যাবার পর আমার পরিবার যে 50,000 টাকা বাড়িতে আসবে, তার নোটিফিকেশনটা জারি করুন, ইন্স্যুরেন্সের পেপার দিন। এটা তো স্বাভাবিক প্রশ্ন আছে না? এই স্বাভাবিক প্রশ্নটাই আমার কাছে এসেছে এবং এই স্বাভাবিক প্রশ্নটাই আপনাদের মাধ্যমে জনগণকে জানালাম, সরকারের কাছে জানাবো। সরকারের যারা এখানে দায়িত্বে আছেন, যারা দল চালান, এখানে এমপি আছেন, এখানে দলের আপনার সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট আসেন, তারপরে আপনার এখানে প্রতিনিধি আছেন, পৌর প্রতিনিধি আছেন, যারা প্রতিনিধি আছেন তারা জবাব দেবেন। এখানে একটা আমাদের প্রশ্ন আছে যে বিজেপি প্রথমে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগটাকেই বাতিল করার দাবি করেছিল, যে এইটা সম্পূর্ণভাবে এইভাবে হয় না, এই প্রক্রিয়ায় একটা প্রশ্ন তুলেছিল। তারপরে হঠাৎ করে আপনি তারা কি আপনাকে অভিযোগ করেছে, আপনি হঠাৎ করে তাদের শুভচিন্তক হয়ে গেলেন, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। এটা আমি শুধু এই আরামবাগের নয়, গোটা পশ্চিমবঙ্গের একজন শুভচিন্তক হিসেবেই আমি যখন একজন বিধায়ক, আমি যখন পশ্চিমবঙ্গের কোনো একটা সমস্যা আমার কাছে যখন আসবে, আমি বিধানসভায়, আমার এখানে কোনো বন্দর নেই, এখানে মানে মৎস্যজীবী নেই, কিন্তু আমি মৎস্যজীবীদের, দক্ষিণবঙ্গ মৎস্যজীবীদের যে সমস্যা বিধানসভায় তুলেছিলাম, তারা আমাকে ইমেল করেছিল যে ধন্যবাদ প্রশ্নটা তোলার জন্য। অতএব এইরকম একটা সমস্যা যেটা আপনি এটাকে যে কোনো ভাবেই ব্যাখ্যা করতে পারেন, আপনাদের যেটা ব্যাখ্যা করার দরকার ব্যাখ্যা করবেন। আমি সত্যটা সামনে আনলাম, উত্তরটা আপনি সংগ্রহ করার চেষ্টা করুন। আপনাকে রাস্তা বলে দিলাম যে আপনি ডিএম এর কাছে যান, এসডিওর কাছে যান, আপনি সরকারি আধিকারিকদের কাছে যান। এটা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আপনারা এসে আমাকে ধরবেন। না, এদের আমি বার্তা দেব যে আপনারা একটা অন্তত কিছু মানুষ একত্রিত হন, একত্রিত হয়ে ডিএম এর কাছে, এসডিওর কাছে কপি দিন যে আমাদের কেউ চিরদিন বাঁচবেন না, এই মারা যাবার পর যে টাকা পাবো এই আশ্বাসনটা, এটার একটা নোটিফিকেশন হোক না সরকারি ভাবে যে এই খাতে ইন্স্যুরেন্সের জন্য বছরে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। এটা আমার সরকার যদি জানিয়ে দেয় তাহলেই তো সমস্যাটা মিটে গেল। আমরা একটা উত্তর আর চাইবো, আপনি বিধানসভায় আরামবাগ রামকৃষ্ণ সেতু নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ঠিক আছে? আজও রামকৃষ্ণ সেতু বিপর্যয় ঘটেছে, আপনি শুনেছেন নিশ্চয়ই, যে হাইট বারগুলোকে নিয়ে। আরামবাগবাসী, আরামবাগ বিধায়কের কাছে পরিষ্কার স্পষ্টভাবে জানতে চাইছে আপনারা এই দুর্ভোগ থেকে কিভাবে আরামবাগবাসীকে নিজের দেওয়ার জন্য পরিকল্পনা করছেন, আপনাদের রুট ম্যাপটা কি? দেখুন আমাদের এটা তো পরিষ্কার রাজ্য সরকারের হাতে রয়েছে। এটা বিধায়করা ঝোড়া কোদাল দিয়ে মাটি কেটে গর্ত করে ঢালাই করে এই সমস্যাটা সমাধান হবে না। পূর্ত দপ্তর রাজ্য সরকারের এবং সরকারটা তৃণমূল কংগ্রেসের। এই সরকার বারে বারে 2019 সালে বিপজ্জনক সেতু, আজকেও সেই বিপজ্জনক সেতুর সাইনবোর্ড লাগানো হয়েছে। যে সরকার মাটি পরীক্ষা 2019 সালে করেছিল সেই সময় তারা নতুন সেতুর প্রতিশ্রুতি দিয়েছিল, আজকেও নতুন সেতুর প্রতিশ্রুতি দিচ্ছে। নতুন সেতুর প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই এবং সরকার দ্রুত আরামবাগবাসী নয় 8-10টা জেলার পক্ষে, মানুষের জন্য পক্ষে অন্তত সেতুটা নির্মাণ করুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।